অভিনেত্রী রচনা ব্যানার্জি যখন মন্তব্য করেন যে কলকাতার বিলাসবহুল আবাসন উরবানায় থাকতে হলে যোগ্যতা থাকা দরকার, তখন তিনি সশব্দে সেই কথাটাই উচ্চারণ করে ফেলেন যা নির্মিত পরিবেশ সচরাচর কেবল চুপিসারে বলে। এই মন্তব্যটি একটি ছোট ঝড় তুলল ঠিক এই কারণে যে তা ব্যাংক ব্যালেন্সকে রূপান্তরিত করলো একটি নৈতিক গুণে। যোগ্য হওয়া মানে মূল্যবান হওয়া, মূল্যবান হওয়া মানে অন্তর্ভুক্ত হওয়া, আর এই ব্যাকরণে অন্তর্ভুক্ত হওয়া মানে এমন এক প্রাচীর ঘেরা আনক্লেভ এ প্রবেশের মূল্য চুকিয়ে দেওয়া যার ফ্ল্যাটের দাম শোনা যায় প্রায় 4 কোটি টাকার আশপাশ থেকে শুরু হয়। মন্তব্যটি এই কারণে সংবাদযোগ্য হয়ে ওঠেনি যে এটা ছিল অস্বাভাবিক, বরং এই কারণে যে তা ছিল অকপট। অভিজাত আবাস কদাচিৎ নিজের যুক্তি ঘোষণা করে, এই প্রতিষ্ঠান বরং দরজা, দ্বাররক্ষী, দাম এবং নন্দন তত্ত্বকেই নিজের হয়ে ঘোষণার ভার দিয়ে রাখে। রচনা ব্যানার্জির এই মুখ ফসকে যাওয়া কথাটি সমকালীন অবস্থানের নৃতত্ত্বের একটি কাজে লাগা সূচনা বিন্দু, কারণ তা সেই নিঃশব্দ যন্ত্রকে উন্মোচিত করে যার সাহায্যে সম্পদকে ধুয়ে মুছে যোগ্যতায় পরিবর্তিত করা যায়, আর যোগ্যতাকে অন্যদের অদৃশ্য করে রেখে নিজের দৃশ্যমান থাকার অধিকারে পরিণত করা যায়। যে ব্যক্তিগত যুক্তি আমি দিতে চাই সেটা হচ্ছে গিয়ে দৈহিক এবং প্রতীকী দুই স্তরেই যে অন্তরঙ্গ অবস্থানের এই বিশিষ্টতা, তা আবাসিক, সাংস্কৃতিক, শৈল্পিক কিংবা ক্রমবর্ধমানভাবে যেচেছ যাই হোক না কেন, সেই কেন্দ্রীয় প্রযুক্তিগুলির একটি যার মাধ্যমে সম্পদ এর বন্টন নিজেকে দৃশ্যমানতার এক শ্রেণীক্রম হিসেবে পুনরুৎপাদন করে, আর একই প্রযুক্তি জনপরিসরে দরিদ্র, নিম্নবর্ণের মানুষ, প্রান্তিক জনতার মানুষ এবং নারীকে এক বিশেষ ধরনের সামাজিক অন্তর্ধানের লক্ষ্যবস্তু বানায়। এই যন্ত্রকে আজ অধ্যয়ন করা মানে অনিবার্যভাবেই তাকে পর্দার উপরে অধ্যয়ন করা, আর এই কারণে বিষয়টি কেবল নাগরিক সমাজতত্ত্বের নয় বরং ডিজিটাল অ্যানথ্রোপোলজির এখতিয়ারভুক্ত। যে মন্তব্য থেকে তার বিতর্কের সূত্রপাত তা কোনো হাউজিং ট্রাইব্যুনাল এ করা হয়নি, এটা ছড়িয়েছে একটা ভিডিও ক্লিপ এর মাধ্যমে। রিলস আর পোস্ট এ তার খণ্ডন হয়েছে, মিম এ তা হয়ে ওঠে চর্চার বিষয়, এবং কোনো পরিকল্পক বা গবেষক মুখ খোলার আগেই অ্যাপ্রোকেটার তা সংরক্ষণ করে ফেলেছে। হোর্স এবং মিলার এই যুক্তি দিয়েছিলেন যে বৈদ্যুতিন সংস্কৃতির বাইরে কোনো পৃথক অলিক বা ভার্চুয়াল পরিসর থাকে না, বরং তা এক এমন সাধারণ উপাদানে পরিণত হয়েছে যা দিয়ে আজ সামাজিক জীবন গড়ে ওঠে, এবং প্ল্যাটফর্মকে মনোযোগ ভঙ্গকারী কোনো কিছু নয় বরং একটি ফিল্ড সাইট বা গবেষণা চর্চার পরীক্ষামূলক স্থান হিসেবে দেখার তাদের যে আগ্রহ, তাই পরবর্তী সমস্ত কিছুর পদ্ধতিগত ভিত্তি। আনক্লেভ, ড্রেস কোড, উৎসবের প্রাঙ্গণ, বিভিন্ন পরিভাষার শব্দ এবং ক্যারিকেচার সবেরই এখন একটা দ্বিতীয় অস্তিত্ব রয়েছে ডেটা অবজেক্ট হিসেবে, শেয়ারেবল, সার্চেবল এবং ফিড এর বিবর্ধন এবং মুছে ফেলার অধীন। আর এই দ্বিতীয় অস্তিত্বের বর্জন ক্রমশ একই সঙ্গে বলবৎ এবং প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। পর্দা শহরের সামনে ধরা কোনো আয়না নয়, তা একটি ভবনেরই আরেকটি ঘর, যা প্রায়শই সেই ঘর যেখানে বাছাই প্রক্রিয়াটি সবচেয়ে নগ্ন। এই যন্ত্রের সবচেয়ে টেকসই তত্ত্বায়ন আজও জর্জ লিপসিটস এর সেই বিশ্লেষণ যাকে তিনি বলেন স্পেস এর রেশলাইজেশন এবং রেস এর স্পেশালাইজেশন। লিপসিটস বর্ণনা করেন একে এক হোয়াইট স্পেস ও ইমাজিনারি বা শ্বেতাঙ্গ স্থানিক কল্পনার মাধ্যমে, যার বিশিষ্টতা আর এক্সচেঞ্জ ভ্যালুর বৃদ্ধিকে কেন্দ্র করে সংগঠিত হয় এই গোটা ব্যাপারটি, যেখানে একটি পাড়ার সর্বোচ্চ উদ্দেশ্য হয়ে দাঁড়ায় প্রপার্টির সুরক্ষা ও মূল্য বৃদ্ধি, এবং যেখানে রক্ষণাত্মক স্থানিকতা বা ডিফেন্সিভ লোকালিজম এবং বৈরী ব্যক্তিগতকরণ বা হস্টাইল প্রাইভেটিজম ইতিমধ্যেই সুবিধাপ্রাপ্তদের সুযোগ সুবিধা কুক্ষিগত করতে ও খরচ বাইরে চাপিয়ে দিতে দেয়। এর বিপরীতে তিনি স্থাপন করেন এক পাল্টা কল্পনা যা ইউজ ভ্যালিউ, সামাজিকতা ও অন্তর্ভুক্তির উপর প্রতিষ্ঠিত, যেখানে স্পেসকে রক্ষণীয় ব্যক্তিগত সম্পদ নয় বরং এক সীমিত সর্বজনীন দায়িত্ব হিসেবে গণ্য করা হয়। এই অর্থে উরবানা হলো গ্লোবাল সাউথ এর প্রতিস্থাপিত সেই বর্ধন এক্সচেঞ্জ ভ্যালু কল্পনার এক পাঠ্যপুস্তকীয় উদাহরণ, এমন এক প্রকল্প যার যোগ্যতা নির্ধারিত হয় এই দিয়ে নয় যে কে এর ভেতরে ভালোভাবে বাস করবে, বরং এই দিয়ে যে কে এর স্কোয়ার ফুটেজ এর দাম বাড়াতে সাহায্য করবে। রচনা ব্যানার্জি যখন বসবাসকে যোগ্যতা দিয়ে উপস্থাপন করেন তখন তিনি সেই হস্টাইল প্রাইভেটিজম এর মাতৃভাষাতেই কথা বলছেন, সেই উপভাষা যেখানে ভাগ করে নেওয়া শহরকে এমনভাবে পুনর্গঠিত করা হয় যাতে একটি অ্যাপার্টমেন্ট বা একটি ফ্ল্যাট এর দাম মানুষের পরিমাপ বলে ভান করতে পারে। এটিকে নিছক ভারতীয় বা নিছক সমকালীন একটা বিষয়বস্তু হিসেবে দেখা ভুল হবে, আর এর আন্তর্দেশীয় বংশধারা স্পষ্টভাবে উল্লেখ করা দরকার, কারণ তা ঝুঁকির মাত্রাটা ভীষণভাবে পরিষ্কার করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার যুদ্ধোত্তর ভূগোল গড়ে তুলেছিল রেড লাইনিং এর উপর, রাষ্ট্র অনুমোদিত সেই চর্চা যেখানে পাড়াগুলোকে রেস বা জাতি অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হতো এবং মানচিত্রে ছায়া চিহ্নিত বিপজ্জনক পাড়াগুলিকে মর্গেজ ক্যাপিটাল দিতে অস্বীকার করা হতো। আর এর সবচেয়ে বিখ্যাত বর্তমান চর্চাকারী এই কারবার শিখেছিলেন তার নিজের ঘরেই। একটি 2024 সালের কংগ্রেশনাল ওভারসাইট হিয়ারিং এর জন্য সংকলিত নথিপত্র সেই সুপ্রতিষ্ঠিত বিবরণ আবারও তুলে ধরে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস 1973 সালে ফেয়ার হাউজিং অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে সম্প ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে মামলা করেছিল, যে একজন প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সাক্ষ্য দিয়েছিলেন কৃষ্ণাঙ্গ আবেদনকারীর ফর্মে কালার্ড এর জন্য সি চিহ্ন দেওয়া হতো, যে 1967 সাল নাগাদ একটি ট্রাম্প প্রকল্পের প্রায় 3000
1700 ইউনিট এর মধ্যে হাতে গোনা কয়েকটিতে আফ্রিকান আমেরিকান পরিবার বাস করত এবং যে 1978 সালের একটি সরকারি চিঠি এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে একটি consent decreeর পরেও an underlying pattern of discrimination continues to exist। বৈষম্যের একটি অন্তর্নিহিত ধারা এখনো টিকে রয়েছে বলে জানা যায়। ফর্মের সেই সি অক্ষর এবং ওয়ানক্লেভ এর যোগ্যতা, এরা হচ্ছে জ্ঞাতি ভাই, দুটোই একজন মানুষকে গ্রহণযোগ্যতার এক সাংকেতিক চিহ্নে পরিণত করে, দুটোই দেওয়ালের স্থূল প্রদর্শনীর বদলে কাগজপত্র এবং দামের মধ্য দিয়ে কাজ করে এবং দুটোই দেখিয়ে দেয় যে অভিজাত আবাস কখনোই নিছক বসবাসের জায়গা নয়, বরং কে সঞ্চয় করবে, কার দাম বাড়বে আর কাকে গোনা হবে তা ঠিক করার এক বিশেষ নিয়ন্ত্রিত যন্ত্র। ওয়ানক্লেভ সবার আগে যা ঠিক করে তা হলো কে অদৃশ্য হবে। এখানে 2021 সালের অ্যান্থোলজি সিরিজ দ্যাম এর সাম্প্রতিক সমালোচনামূলক পাঠ অত্যন্ত শিক্ষণীয়, কারণ তা সেই চরম দৃষ্টান্তটিকে নাটকীয়ভাবে তুলে ধরে যেখানে টাকা দিয়েও মুক্তি কেনা যায় না। ক্রিটিক্যাল রেস থিওরির দৃষ্টিকোণ থেকে সিরিজটি বিশ্লেষণ করে কেয়া এডাম এবং অন্যান্য বিশেষজ্ঞরা। তারা দেখান কিভাবে একটি মধ্যবিত্ত কৃষ্ণাঙ্গ পরিবার যারা এক শ্বেতাঙ্গ লস অ্যাঞ্জেলেস শহরতলিতে উঠে আসে আবিষ্কার করে চারপাশের সমাজে রেসিজম স্বাভাবিক এবং তা তাদের ধারণাকৃত যে কোনো আইনি অধিকার থেকে স্বাধীনভাবে কাজ করে। তাদের মধ্যবিত্ত অবস্থান তাদের রক্ষা করে না, বর্জনের অক্ষ হিসেবে রেস বা জাতি অর্থনৈতিক অবস্থানকে ছাপিয়ে যায় এবং স্বীকৃতির সঞ্চিত মানসিক মাসুল প্রকাশ পায় পরিবারটির মানসিক অবনতি হিসেবে। স্পেস বা অবস্থানের সম্পদ আচ্ছন্ন এক পাঠের জন্য এর শিক্ষা দ্বিধারী। একদিকে জ্যাম জোর দিয়ে বলে যে যখন নির্ধারক শ্রেণীক্রম অর্থনীতি নয় বরং আরোপিত, তখন শ্রেণীগত উত্তরণ মুক্তি নয়। অন্যদিকে তা দেখায় কিভাবে এই মানুষকে একই সঙ্গে অনুপ্রবেশকারী হিসেবে অতিদৃশ্যমান এবং প্রতিবেশী হিসেবে অদৃশ্য করে কাজ করে। নজরদারির জন্য যথেষ্ট উপস্থিত অথচ অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কখনোই যথেষ্ট উপস্থিত নয়। কলকাতায় নির্ধারক অক্ষগুলো আমেরিকান কালার লাইনে নয় বরং জাতপাত, কালচারাল ক্যাপিটাল বা সাংস্কৃতিক পুঁজি এবং আরোপিত অদৃশ্যতার কাঠামোর মাধ্যমে এই ব্যাপারটিকে গড়ে তোলে। যে পরিচারক বা পরিচারিকা প্রতিদিন উরবানায় ঢোকেন তিনি তা পরিষ্কার করার জন্য যোগ্য আর তাতে বসবাসের জন্য অযোগ্য। এই ক্ষেত্রে কাজ হিসেবে তিনি একজন দৃশ্যমান ব্যক্তি, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি এই ক্ষেত্রে অদৃশ্য। একটি বিশেষ অবস্থান বা স্পেস যদি দৃশ্যমানতা নির্ধারণ করে তবে আমাদের সেই দাবিটিকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, কারণ এখন ক্রিটিক্যাল আর্কিটেকচার এবং ভূগোল জুড়ে সুবিকশিত যে স্পেস কখনোই নিরপেক্ষ নয়। এই ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণার এক গুচ্ছ ভবনকে পটভূমি হিসেবে দেখা থেকে সরে এসে তাকে সামাজিক শ্রেণীক্রমের সক্রিয় উৎপাদক হিসেবে আলোচনা শুরু হয়েছে। ছাদ লেভান ব্রাউন 2019 সালে যুক্তি দেন যে স্থাপত্য অনুসন্ধান বহুবার নিজেকে জাতির বিশ্লেষণ থেকে অব্যাহতি দিয়েছে এবং জোর দিয়ে বলেন যে পৃথক ভবনটি নিছক পাড়া বা শহর নয়, তার উৎপাদন, উপলব্ধি এবং মূল্যায়নের মধ্য দিয়ে রেশালাইজড মতাদর্শকে ধারণ এবং পুনরুৎপাদন করে। রব ব্যারি এবং অন্যান্য বিশেষজ্ঞরা এই ঘটনার নাম দেন শ্বেত পরিসর বা হোয়াইট স্পেস। তারা বর্ণনা করেন কিভাবে বিচ্ছিন্ন স্কুল থেকে আদালতের ঘর পর্যন্ত স্থাপত্যিক উপাদান প্রাতিষ্ঠানিক রেসিজমকে স্থায়ী করে, আর রিয়ানা গ্যারেট একে সম্প্রসারিত করেন তার তীক্ষ্ণ রূপক আর্কিটেকচার অফ হোয়াইটনেস বা শ্বেতত্বের স্থাপত্যতে, যেখানে শ্বেতত্ব এক কাঠামোগত বৈশিষ্ট্য যা প্ল্যানিং, অর্থ আর মৌলিক অনুমানের অদৃশ্য ইট দিয়ে প্রতিষ্ঠানের দেওয়াল গেঁথে দেয়। এতটাই দৈনন্দিনভাবে এই ঘটনাটা ঘটে যে ইউ ক্যানট ক্রিটিসাইজ সামথিং ইউ ক্যানট সি, যা দেখা যায় না তার সমালোচনা আর করা যায় না। গ্যারেট যখন তার ডক্টরাল থিসিস এর শিরোনাম এক্স এ পোস্ট করেন তখন প্ল্যাটফর্মটির প্রতিক্রিয়া লক্ষ লক্ষ ভিউ এবং হাজার হাজার জাতিবিদ্বেষমূলক এবং নারীবিদ্বেষমূলক মন্তব্য যা তার যুক্তির বদলে তার পরিচয়কে আক্রমণ করে তাৎক্ষণিকভাবে তার বক্তব্যকে প্রমাণ করে দেয়, দেখিয়ে দেয় যে কিভাবে বৈদ্যুতিক জনপরিসর সেই ভবনের আরও একটি ঘরে পরিণত হয়েছে যেখানে বর্জনের রক্ষণাবেক্ষণ সম্পাদিত হয়। স্থাপত্য শিক্ষার ভেতর দিয়ে লিখতে গিয়ে জুলিয়েট সাকি অ্যানসা 2021 সালে এই নির্ণয়কে চর্চার দিকে ঘুরিয়ে দেন। সরাসরি প্রশ্ন করেন আমরা আদৌ 3 জন কৃষ্ণাঙ্গ আর্কিটেক্ট বা স্থপতির নাম করতে পারি কিনা এবং প্রস্তাব করেন যে এই শাখায় অ্যান্টি রেসিজম এর জন্য অপরিবর্তিত ব্লুপ্রিন্ট, একটি ডাইভার্সিটি স্টেটমেন্ট যোগ করা নয় বরং ক্ষমতার পুনর্বন্টন দরকার। উরবানা এবং এর তুল্য অনক্লেভগুলি রিয়েল এস্টেট বিজ্ঞাপন এবং তারকা গুঞ্জনে হয়তো অবিরাম ঘোরে, অথচ সেই আবাস ব্যানার্জির মন্তব্যের উপলক্ষ তাকে বিশ্বজোড়া ডিজাইন ও লাইফস্টাইল সংবাদ মাধ্যম অভিষিক্ত করেনি। না আর্কিটেকচারাল ডাইজেস্ট, না ডিজেন, না ডুয়েল, না ভোগ, না সেই মর্যাদার কোনো কিউরেটরিয়াল প্রকাশনা, এমনকি বিল্ডফাই তেও এই প্রতিষ্ঠানটির কোনো উল্লেখ খুঁজে পাওয়া যায় না। এই অনুপস্থিতিটাই একটা নিজস্ব তথ্য। লাইফস্টাইল এর বিদগ্ধ পণ্ডিতরা নিজেরাই এক ধরনের গেটেড কমিউনিটি গড়ে তোলেন, নিজস্ব
যোগ্যতার মানদণ্ড সহ এক প্রতীকী ওয়ানক্লেভ আর অতি সংযমের শব্দ ভাণ্ডার তার একটি পাসওয়ার্ড। নান্দনিক মতাদর্শ হিসেবে মিনিমালিজম বা অতি সংযম বহুকাল ধরে রুচির এক শ্রেণী সাংকেতিক এবং প্রায়শই সে তত্ত্বের সাংকেতিক চিহ্ন হিসেবে কাজ করেছে। এটা এমন একটা শূন্যতা যা প্রাচুর্যের প্রদর্শনের জন্য কখনো না কখনো বৈষয়িক আলোচনার নিশ্চয়তা জ্ঞাপন করে। কে কোন জায়গা দখল করতে পারে আবাসিক প্রতীকী বা শৈল্পিক ক্ষেত্রে, এই প্রতিযোগিতায় পা রাখেন স্বয়ং সুজয় প্রসাদ চ্যাটার্জি। আর তার হস্তক্ষেপ দেখিয়ে দেয় যে কিভাবে জননিরূপিত বক্তব্য, ফ্রি স্পিচ প্রতিবর্তী প্রতিক্রিয়ার স্তর থেকে বিশ্লেষণগতভাবে আরও গুরুতর কিছুতে সরে আসতে পারে। রচনা ব্যানার্জি এলিজিবিলিটি মন্তব্য, যখন গোটা বাঙালি সংস্কৃতি জগৎ থেকে প্রতিক্রিয়া টেনে আনে, তখন সুজয় প্রসাদ চ্যাটার্জির প্রাথমিক উত্তর ছিল কৌতুক মাখা, আমি তো শহরের দক্ষিণ দিকে থাকি। এটা এমন একটা রসিকতা যা নিজের প্রফুল্ল অযোগ্যতা অভিনয় করে যোগ্যতার ভান ফুটো করে দেয়, কিন্তু রসিকতাটি নিছক রসিকতার চেয়ে অনেক বেশি কিছু করেছিল বলে আমার ধারণা, কারণ তা শ্লেষের মধ্য দিয়ে খামখেয়ালিপনাকে চিহ্নিত করলো এবং তা করতে গিয়ে আলোচনাকে আপত্তিকর কথা বলার অধিকারের প্রতিরক্ষা থেকে সরিয়ে নিয়ে গেল সেই সমাজ ব্যবস্থার সমালোচনার দিকে, যা এমন একটা মানদণ্ডকে আদৌ ভাবনীয় করে তোলে। এবং এই গতিপথ ফ্রি এক্সপ্রেশনের পাতলা উদারতাবাদ থেকে আবাসিক এবং সাংস্কৃতিক বিশিষ্টতাকে প্রশ্ন করার ঘন কাজের দিকে চলে যায়, ঠিক সেই স্থানান্তর যা এক গুরুতর জনসংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এসপিসির নিজের জীবনকেও এই একই বিশ্লেষণের অধীন করা সঙ্গত। প্রসঙ্গত উল্লেখ্য, 9 বছর আগে 2017 সালে এসপিসি নিজেই এক অভিজাত কলকাতা রেস্তোরাঁয় ধুতি পরার কারণে প্রবেশে বাধা পেয়েছিলেন। প্রতিষ্ঠানটির ড্রেস কোড সেই ঐতিহ্যবাহী বাঙালি পোশাককে লুঙ্গি বলে আবিষ্কার করেছিল এবং তাই তাকে যথেষ্ট শহুরে নয় বা কসমোপলিটন নয় বলে গণ্য করা হয়েছিল। ড্রেস কোড এই পরিসরে ক্ষুদ্র আকারে একটি এনক্লেভ, দোরগোড়ার কাছে শরীর বাছাই করার এক বহনযোগ্য অস্বীকারযোগ্য কৌশল, যেখানে একটি পোশাক শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায় আর শ্রেণী যোগ্যতার প্রতিনিধি হয়। ধুতি পরার জন্য দরজায় ফিরিয়ে দেওয়া মানুষটি পরে যে উরবানায় বাস করার জন্য কাকে যোগ্য হিসেবে ধরা হয় তার এক তীক্ষ্ণ সমালোচক হয়ে উঠবেন, তা কাকতালীয় নয় বরং এক ধারাবাহিকতা। রেস্তোরাঁর দোরগোড়া আর আবাসের দরজা একই যুক্তি বলবৎ করে, আর একটিতে অযোগ্য বলে চিহ্নিত মানুষ অন্যটিতে যন্ত্রটির চলা দেখতে শেখে। মর্যাদাপূর্ণ অবস্থান থেকে শরীর বর্জনের ব্যাপারটা বিশেষ নিষ্ঠুরতায় সেই সব মানুষের উপরে গিয়ে পড়ে যাদের জেন্ডার বা যৌনতা আগে থেকেই স্থানভ্রষ্ট বলে চিহ্নিত করে রাখা হয়েছে। আর কলকাতার নিজস্ব প্রান্তিক যৌন পরিচয়ের ভূগোল এর এক জীবন্ত দৃষ্টান্ত যোগায়। দুর্গাপুজো এই শহরের মহান জনসমাবেশের এক উৎসব এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রান্তিক যৌনতার মানুষজন দৃশ্যমানতার এক বিতর্কিত মঞ্চে পরিণত হয়েছে। আর ম্যারিক স্কোয়ার এর মতো সমাবেশ স্থল প্রান্তিক যৌনতার উপস্থিতির বিরুদ্ধে যে প্রতিক্রিয়া পায় তা দেখিয়ে দেয় যে আপাত উন্মুক্ত সমস্ত উৎসব স্পেস কিভাবে নিঃশব্দে নিয়ন্ত্রিত হয়। যে প্রান্তিক যৌনতার অংশগ্রহণকারীরা ভিড়ে নিজের জায়গা দাবি করতে গিয়ে ফ্যাশন দুরস্ত পাড়ার বহু বাইরে থেকে আসেন, তারা দেখেন উৎসবের উন্মুক্ততা শর্ত সাপেক্ষ, তাদের দৃশ্যমানতা এক স্পেকটাকল হিসেবে সহ্য করা হয় আর তার অন্তর্ভুক্তি হিসেবে বিরক্তির উদ্রেক করে। অতি দৃশ্যমানতা এবং অদৃশ্যতার সেই একই দ্বৈত বন্ধন যা দ্যাম ধারাবাহিকটি জাতির স্তরে ব্যবচ্ছেদ করে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে গবেষণা কৌশলটিকে মূর্ত করে তোলে। গায়ার্দো নিয়েতো এবং অন্যান্য বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয়গুলিতে যৌন অভিমুখ, জেন্ডার আইডেন্টিটি এবং যৌন অভিমুখের আত্মপ্রকাশ ভিত্তিক সহিংসতা নিয়ে গবেষণা করে দেখেন যে ক্ষতির সবচেয়ে ব্যাপক রূপ ছিল দর্শনীয় আক্রমণ নয়, বরং নিম্নমাত্রার বর্জনমূলক সহিংসতার স্বাভাবিকীকরণ ও অভ্যন্তরীণকরণ, যা টিকে থাকে প্রান্তিক যৌনতার প্রাতিষ্ঠানিক অদৃশ্যতা এবং হস্তক্ষেপের কোন কৌশলের সঙ্গে কর্মীদের অপরিচিতির জোরে। তাদের বর্জনমূলক এবং রূপান্তরকামী গতিময়তার মধ্যে করা পার্থক্য ক্যাম্পাসের বহু বাইরেও বহনযোগ্য। বর্জনমূলক স্পেস প্রান্তিকের অন্তর্ধানকে স্বাভাবিক করে তোলে আর রূপান্তরকামী স্পেস তাদের উপস্থিত করার জন্য সক্রিয় প্রোটোকল দ্বারা সমর্থিত, প্রাতিষ্ঠানিকভাবে সমর্থিত শ্রম দাবি করে। এবং একটি উৎসব প্রাঙ্গণ বিশ্ববিদ্যালয়ের মতোই বর্জনমূলক না রূপান্তরকামী তা নির্ভর করে প্রান্তিক যৌনতার উপস্থিতি নিছক অনুমোদিত নাকি প্রকৃত ক্ষেত্রেই সুরক্ষিত তার উপর। এই প্রতিযোগিতার বৈদ্যুতিক মাত্রা সেই
সেই ক্ষেত্র যেখানে বর্তমানের নৃতাত্ত্বকে এখন তার অনেকটা কাজ করতে হয়, কারণ প্ল্যাটফর্ম একই সঙ্গে বর্জনের বিবর্ধক এবং সেই ভূমি হয়ে উঠেছে যেখানে বর্জিতরা অন্তর্ভুক্তি বানিয়ে বানিয়ে চর্চা করে। মনা শব্দটির অদ্ভুত পরিক্রমার কথাটা একবার আপনারা ভাবুন। মোটামুটি সোনা বা প্রিয় স্থানীয় ভালোবাসা কেন্দ্রিক উদ্ধৃতির সঙ্গে এই শব্দটি মিলে যায়, যা 2020 দশকে বাংলা অনলাইন কথ্য ভাষায় জোয়ারের মতো ঢুকে পড়ে, মূলত ইয়োর অনিশ পেজটির পিছনে অখ্যাত ক্রিয়েটর এর হাত ধরে। এমন এক অ্যাকাউন্ট যা কণ্ঠস্বর এবং জনপ্রিয় উক্তি সংগ্রহ করে, বিভিন্ন রিমেক্স করে এমন এক ধরনের সংকলনের মাধ্যমে যাকে বর্ণনা করা হয়েছে শারীরিক সহিংসতাকে র্যাচেট কালচার এর নন্দন তত্ত্বের পাশে বসানো এক এরোটিক স্যাটায়ার হিসেবে। এর স্বরভঙ্গি ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি এবং বাংলার ভেতরে এবং বাইরে সব পটভূমির মানুষ হাজারে হাজারে উপভোগ করেছেন, যাদের অধিকাংশই এর উৎসের নাম উল্লেখ করতে পারবেন না। নৃতাত্ত্বিকভাবে যা প্রকাশিত হয় এই ক্ষেত্রে তা হলো সেই পুরুষদের প্রতিক্রিয়া যারা এই কথন নিয়ে আপত্তি তুলে নিজেদের প্রান্তিক যৌনতার জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করান। প্রমাণ বলছে শব্দ ভাণ্ডারটি কোথা থেকে এসেছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। যা ছিল তা হলো এই স্বজ্ঞা যা তা বহন করে রেক্লামেশন নিয়ে ভাষাতাত্ত্বিক গবেষণার ভাষায় দি ইনহিবিশনস অফ সেক্সুয়াল সাউন্ডস, যা প্রান্তিক যৌনতার পরিভাষের কথাবার্তা এবং তাদের রেক্লামেশন নিয়ে এডমার্সেনের গবেষণায় দেখায় যে কোনো শব্দের অনুভূত নিষিদ্ধতা বা যৌন আধান একটি স্থির ভাষাতাত্ত্বিক তথ্য নয়, বরং এক দর কষাকষির সামাজিক সম্পত্তি, এবং একটি শব্দ যা অপমান, ঘনিষ্ঠতা নাকি অশ্লীলতা কি হিসেবে পাঠিত হবে তা নির্ভর করে শ্রোতার পরিচয় এবং অবস্থানের ওপর। আপত্তিকারীরা একটি যৌন সুর শুনল এবং কেবল সেই শোনার জোরেই কথাটিকে একটি যৌন সংখ্যালঘুর উপর আরোপ করলো, কোনো ব্যাখ্যা না করেই যে যৌন কৌতুক আদৌ কেন প্রান্তিক যৌনতার সম্পত্তি হবে বা তার প্রমাণ সংকেত চিহ্ন হয়ে উঠবে। এবং সেই ব্যাখ্যাহীন লম্ফটাই এই বিষয়টার মর্মকেন্দ্র, এবং প্রান্তিক যৌনতার পরিচয় নিয়ে প্রমাণের মেরেডেথ ওয়ার্দেন এর সংশ্লেষ তাকে একটি নাম দেয়। তিনি নথিবদ্ধ করেন যে প্রান্তিক যৌনতার মানুষদের সঙ্গে এবং বিশেষভাবে প্রান্তিক যৌনতার নারী এবং পুরুষদের সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে টেকসই কলঙ্কগুলির একটি হলো এই ছাঁচ ধারণা যে তারা অতিরিক্ত অতি যৌন, টু হাইপারসেক্সুয়াল, বিকৃত যৌন লভ্যতার এক অনুমান যা এই ধরনের পরিচয়কে ছায়ার মতো অনুসরণ করে। যে পুরুষেরা মনা নিয়ে আপত্তি তুলল তারা কার্যত ওয়ার্দেন এর ছাঁচ ধারণাটিকে উল্টো দিকে চালাচ্ছিল। যৌনভাবে অতিরিক্ত বলে সাংকেতিকৃত কথন পেয়ে তারা এক প্রান্তিক যৌনতার মানুষকে তার রচয়িতা হিসেবে অনুমান করল, কারণ তাদের কল্পনায় যৌনতা আর প্রান্তিক যৌনতা পরস্পর বিনিময়যোগ্য, এবং এই যুক্তিটা চক্রাকার। এই ব্যাপারটা কোনোভাবেই স্পষ্ট করে না কেন জনগোষ্ঠীটিকে যৌন সংখ্যালঘু বলে বোঝা উচিত, যা ওয়ার্দেন প্রান্তিক যৌনতার কলঙ্কের চালিকা শক্তি বলে চিহ্নিত করেন, এবং তা করে তাৎপর্যপূর্ণভাবে ঠিক সেই অভিব্যক্তিগত সম্পদ ধার করে যা নিয়ন্ত্রণ করার দাবি সে রাখে। এবং যে শব্দভাণ্ডার এখন ভারতীয় সোশ্যাল মিডিয়াকে সিক্ত করেছে তা স্বদেশজাত নয়। ক্লার্কে, ইয়াস কুইন এবং আরও সম্প্রতি নেকি মিনাজের পিঙ্ক ফ্রাইডে 2 এর ধাক্কায় গ্যাগ এর অভিধান সরাসরি নেমে এসেছে আমেরিকান বলরুম কালচার থেকে। প্রতিযোগিতামূলক এর সেই ভূগর্ভস্থ জগৎ যার পথিকৃৎ কৃষ্ণাঙ্গ প্রান্তিক যৌনতার এবং বিশেষ করে রূপান্তরকামী শিল্পী মানুষরা, যাদের ভাষিক এবং পরিবেশনমূলক প্রতিভাকে বেইলি জনপ্রিয় উক্তির ঝুলি নয় বরং আত্মীয়তা এবং টিকে থাকার এক ব্যবস্থা হিসেবে নথিবদ্ধ করেন। যখন সেই ভাষা এমন ব্যবহারকারীদের হাতে আত্মসাৎ হয় যে তারা কৃষ্ণাঙ্গ প্রান্তিক যৌনতা এবং রূপান্তরকামী শব্দভাণ্ডারের উৎস জানে না বা স্বীকারও করে না, তখন আমরা প্রত্যক্ষ করি সেই ঘটনা যাকে লরেন মিশেল বিশ্লেষণ করেন অ্যাপ্রোপ্রিয়েশন এর ডিজিটাল যুগীয় সম্প্রসারণ হিসেবে। এবং এই বর্জনের লিঙ্গায়িত রূপটি সবচেয়ে প্রকট হয়ে ওঠে যখন নারীর শরীর জনস্বরে সাজসজ্জা হিসেবে নয় বরং প্রতিবাদ হিসেবে প্রবেশ করে। আর এখানে সাম্প্রতিক এক কলকাতার ঘটনা প্রতীকী। আর.জি. কর মেডিকেল কলেজ এই 2024 সালের ধর্ষণ এবং হত্যার পর একটি গণ আন্দোলন শহরের রাস্তা ভরিয়ে তোলে। আর এর সবচেয়ে দৃশ্যমান অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অভিনেত্রী স্বয়ং স্বস্তিকা মুখার্জি, সমাজকর্মী এবং ইন্টারনেট ব্যক্তিত্ব বন্যা কর সহ নানা জনপরিচিত মুখেরা। এর পরপরই একটি কার্টুন ক্যারিকেচার ছড়িয়ে পড়ে যেখানে স্বস্তিকা মুখার্জি এবং বন্যা কর এবং অন্যান্যরা প্রতিবাদে যোগ দেওয়া আরেক নারীকে চিত্রিত করা হয় তাদের শরীরকে বিদ্রূপ এবং সন্দেহের বস্তুতে রূপান্তরিত করে। ক্যারিকেচারটি ছোট একটা নিদর্শন, কিন্তু এর যুক্তি বিশাল। তা এমন নারীদের ন্যায় যারা একটি উদ্দেশ্যে জনপরিসর দাবি করেছিলেন এবং অঙ্কনের বিকৃতকারী যন্ত্রের মধ্যে দিয়ে তাদের দি আদার বা অপরে পরিণত করা হয়। রাস্তার অবৈধ দখলদার যাদের উপস্থিতিকে অসম্মানিত করতে হবে, ঠিক সেই শরীরগুলোকে যৌনায়িত
এবং উপহাস করে যারা তা বাজি রেখেছিলেন। এটি পুরুষ দৃষ্টিভঙ্গির এক ক্রিয়া, কামনা হিসেবে নয় বরং বৈরিতা হিসেবে, জনপরিসর থেকে তাদের বিতরণের এক কৌশল হিসেবে। প্রতিবাদী নারীর ক্যারিকেচার সবচেয়ে পুরনো প্রতিকারটির দিকে ইঙ্গিত করে, জনপরিসরকে সত্যিকারের সর্বজনীন হিসেবে রক্ষা করা, যার মানে নারী, প্রান্তিক জনতার মানুষ, ধুতি পরিধায়ক এবং শ্রমিককে দোরগোড়ার সামনে বাছাই করার মতো অনুপ্রবেশকারী হিসেবে নয় বরং এক নাগরিক হিসেবে গণ্য করা, যাদের উপস্থিতি প্রাঙ্গণের মূল উদ্দেশ্য। আর টাইমলাইন সেই মানুষদের জন্যই আবারও গড়ে তোলা যায় যাদের বাদ দেওয়ার জন্য এই ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক নকশাগুলো তৈরি করা হয়েছিল।